আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি জেবা রহমান। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। করোনা শনাক্তের নতুন রেকর্ড, 7 মাসের সর্বোচ্চ মৃত্যু, পরিস্থিতি উদ্বেগজনক, কঠোরভাবে কোয়ারেন্টিন নিশ্চিতের পরামর্শ বিশেষজ্ঞদের। গণপরিবহনে স্বাস্থ্যবিধি মানাতে রাজধানীতে যাত্রীদের চরম ভোগান্তি, নৌযানে ভাড়া বাড়ছে কাল, অর্ধেক জনবল দিয়ে অফিস পরিচালনা শুরু। জনদাবি মেনে সরকারকে পদত্যাগের আহ্বান মির্জা ফখরুলের, ব্যর্থতার জন্য বিএনপি নেতাদের টপ টু বটম পদত্যাগ করা উচিত, ওবায়দুল কাদেরের মন্তব্য। কোটি দর্শকের ভালোবাসায় 16 বছরে পদার্পণ করল বাংলা ভিশন, মুক্তিযুদ্ধের চেতনায় নিরপেক্ষ সংবাদ ও মানসম্মত অনুষ্ঠানের ধারা ধরে রাখার প্রত্যয়। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। দেশে করোনা সংক্রমণের নতুন রেকর্ড, 7 মাসের মধ্যে মৃত্যুও সর্বোচ্চ। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন পরিস্থিতি উদ্বেগজনক, উৎস বন্ধে কঠোরভাবে কোয়ারেন্টিন ও আইসোলেশন নিশ্চিতের পরামর্শ তাদের। বলছেন টিকা নিলে কমে আসবে মৃত্যু ঝুঁকি। দেশে করোনায় একদিনে আরও 52 জনের মৃত্যু হয়েছে, যা 7 মাসে সর্বোচ্চ। মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 9,046 জন। করোনা সংক্রমণেও নতুন রেকর্ড, আরও 5,358 জনের করোনা শনাক্ত হয়েছে। দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো 6,11,295 জনে। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 2,219 জন। সুস্থতার মোট সংখ্যা 5,42,399। 24 ঘন্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 19.90, সুস্থতার হার 88.73 ও মৃত্যুর হার 1.48। এমন বাস্তবতায় আইইডিসিআর এর উপদেষ্টা জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর মুশতাক হোসেন বলছেন 18 দফা কঠোরভাবে মেনে চলা জরুরি। সীমিত করতে হবে সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় অনুষ্ঠান। জনগণকে সম্পৃক্ত করেই পরিস্থিতি সামলানোর পরামর্শ তার। অবস্থা উদ্বেগজনক এবং আশঙ্কাজনক। রোগের উৎস যদি বন্ধ করতে হয় তাহলে যারা শনাক্ত হচ্ছেন তাদের আইসোলেশন কোয়ারেন্টাইন করা খুবই জরুরি। আমাদের টিকা হচ্ছে ফেব্রুয়ারি মাস থেকে আমরা পেয়েছি, যেটা সংক্রমণকে অনেক কমিয়ে দেবে। বিশেষ করে যদি কেউ সংক্রমিত হন তাদের হাসপাতালে যাওয়া বা আইসিইউতে যাওয়া থেকে এই সংখ্যাটা অনেক কমিয়ে আনবে। যত বেশি আমরা টিকা গ্রহণ করব তত বেশি আমাদের মৃত্যুর সংখ্যা কমে আসবে। স্বাস্থ্যবিধি মেনে চলার কোনো বিকল্প নেই বলেও মন্তব্য জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা। করোনার দ্বিতীয় ঢেউ স্পষ্ট হওয়ার সাথে হাসপাতালগুলোতে করোনা পরীক্ষার চাপ বাড়ছে প্রতিদিনই। কর্তৃপক্ষ জানাচ্ছেন হঠাৎ বেড়ে গেছে করোনা পরীক্ষা। চিকিৎসকরা বলছেন মানুষের মধ্যে ভয় কমে যাওয়াও করোনা রোগীর সংখ্যা বৃদ্ধির একটি বড় কারণ। সরকার ও বিশেষজ্ঞ মহল থেকে বেশ কিছুদিন থেকেই করোনার দ্বিতীয় ঢেউয়ের বিষয়ে সতর্ক করা হচ্ছিল। বেশিরভাগ মানুষ খুব একটা আমলে না নিলেও তা দৃশ্যমান হচ্ছে প্রতিদিনই। করোনায় মৃত্যু কিংবা আক্রান্ত হবার তালিকা 2 এখন ঊর্ধ্বমুখী। আজকে মনে হয় সর্বোচ্চ, এই ইদানিংকালের সর্বোচ্চ পেশেন্ট। টিকা দেওয়ার পরে 32 দিন পরে আমার ইফেক্টিভ হয়েছে। কারণ টিকা দেওয়ার জন্য হয়েছে না, আমাদের অফিসে আশেপাশে যারা আক্রান্ত তাদের জন্য হতেও পারে। পরিবারের একজন আক্রান্ত হয়, নিশ্চিত আক্রান্ত না হয়ে অনেকে করোনা পরীক্ষা করাচ্ছেন। হাজবেন্ডের ধরা পড়ছিল 7 দিয়ে কিনা, সে কারণে ভাবলাম যে আমাদের কি অবস্থা। যেহেতু বাসায় ছিল, আমরা দূরত্ব বজায় ছিলাম, তারপরে দেখতে আসছি যে সবার মিলে চেক করে যে আমরা সুস্থ আছি কিনা। হাঁচি আইতেছে, কাশি আইতেছে, এই জন্য টেস্ট হইল। চিকিৎসকরা সতর্ক করছেন স্বাস্থ্যবিধি না মানলে সামনে পরিস্থিতি খারাপের দিকে যেতে পারে। আসলে ভয় যেমন দরকার, জনসচেতনতাটা সবচেয়ে বেশি জরুরি। আমরা যদি সচেতন না হই তাহলে এই কোভিডে আমাদেরকে পরাস্ত করে ফেলবে। এবং প্রচুর পেশেন্ট আমাদের আক্রান্ত হচ্ছে। আমাদের আইসিইউ, সিসিইউতে বেডে প্রায় খালি নেই। ভ্যাকসিন ফার্স্ট ডোজ দেওয়ার পরেও দেখা গেল যে কেউ এই সোশ্যাল ডিস্টেন্স না মানার কারণে, মাস্ক না পরার কারণে এবং এটার প্রতি সচেতন না হওয়ার কারণে পরবর্তীতে আবার অনেকে কোভিডে আক্রান্ত হয়। করোনা রোগীর চলাফেরা নিয়ন্ত্রণ করা না হলে আর নিজেরাও সচেতন না হলে করোনা আক্রান্তের সংখ্যা দ্রুত বাড়বে বলছেন বিশেষজ্ঞরা। জিএম হাসান, বাংলা ভিশন, ঢাকা। গণপরিবহনের বাড়তি ভাড়া আদায় ও অর্ধেক যাত্রী বহনের প্রথম দিনে রাজধানীর যাত্রী ভোগান্তি ছিল চরমে। সিট সংখ্যা অর্ধেক হওয়ায় বাসে উঠতে না পেরে ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় সাধারণ মানুষ। এদিকে নৌ প্রতিমন্ত্রী জানিয়েছেন আগামীকাল থেকে নৌপথেও বাড়ছে যাত্রী ভাড়া।
করোনা সংক্রমণ ও মৃত্যু গত ফেব্রুয়ারির তুলনায় কয়েক গুণ হওয়ায় গণপরিবহনে যাত্রী বহনের নতুন নির্দেশনা জারি করে সড়ক পরিবহন মন্ত্রণালয়। বুধবার ছিল নির্দেশনা বাস্তবায়নের প্রথম দিন, কিন্তু নতুন নিয়ম যাত্রীদের জন্য মোটেই সুখকর ছিল না। বিভিন্ন বাস স্টপেজে ঘুরে দেখা যায় বাসের অপেক্ষারত শত শত মানুষ। বিশেষ করে সকালে অফিসগামী মানুষের দুর্ভোগ ছিল অবর্ণনীয়। অভিযোগে যে পাঠাও নাকি এরা টেকনিক্যাল মোড়ের থেকে 500 টাকা ভাড়া চায় গুলিস্তান, মানে নগর ভবনে যাবো, নগর ভবনে 500 টাকা ভাড়া চায়। গাড়ি পাচ্ছি না, এখনো অনেক ভোগান্তির মধ্যে রয়েছে। রাস্তায় ভুগতেছি, আমি কোনো গাড়িতে উঠতে পারতাছি না, যার কারণে প্রত্যেকটা গাড়ি মনে করেন যে আমাদেরকে নিচ্ছে না। যাত্রীদের চাপে অনেক গণপরিবহনে নতুন নিয়ম কার্যকর করতে পারেনি। তবে নিয়ম লঙ্ঘনের সবচেয়ে বেশি চিত্র দেখা যায় সরকারি গণপরিবহন বিআরটিসি বাসে। হাজার হাজার যাত্রী সাইনবোর্ড আর এক নাম্বারতে এই লোকাল যাত্রী ঠেলা দাও উঠছে দেখা দাম আর ভালায়া। আমার প্রতিদিনই যে ভাড়াটা দিই আজকে সেইটাই দিচ্ছি এখন। বাসের সংখ্যা তো বাড়া হলো না, এখানে আমাদের সিট আরও কমে গেল। আমি প্রায় 1-1.5 ঘন্টা ওয়েট করে তারপরে বাসে উঠছি। দূরপাল্লার বাসগুলো অর্ধেক যাত্রী বহনের বিপরীতে 60% বাড়তি ভাড়া আদায়ে সরকারি নতুন নিয়ম পুরোপুরি কার্যকর করে। এদিকে ভাড়া বাড়ানো হবে নৌপথেও। সচিবালয়ে এক বৈঠকে নৌ প্রতিমন্ত্রী জানান, ভাড়া বাড়ানোর পাশাপাশি লঞ্চের সংখ্যাও বাড়ানো হবে। আমাদের ভাড়াও বাড়বে, পরিবহনও বাড়বে এবং স্বাস্থ্যবিধি মেনে যাত্রীরা লঞ্চে উঠবে। এগুলোর ক্ষেত্রে মালিকদেরকে আমরা কঠোর নির্দেশনা দিয়েছি এবং তারাও এই ব্যাপারে আমাদের সঙ্গে একমত হয়েছেন এবং এই যে আইন এবং বিধি মালাগুলো মেনে চলার জন্য। মাইনুল শোভন, বাংলা ভিশন, ঢাকা। সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত অফিসে অর্ধেক জনবলের উপস্থিতির নির্দেশনা 2-1 দিনের মধ্যেই শতভাগ বাস্তবায়ন করা হবে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। সচিবালয়ে সাংবাদিকদের কথা বলেন তিনি। সরকারি যে কোনো অফিসে সেখানে অর্ধেক আমাদের যে জনবলের অর্ধেক সেখানে থাকবে এবং কর্মকাণ্ডগুলো করবে। তো সেক্ষেত্রে যেটা হয়েছে, আমাদের তো অধিকাংশ মন্ত্রণালয় ইতিমধ্যে সেটি বাস্তবায়ন করেছে। তো আমি আশা করি যে যদি কেউ বিভিন্ন কারণে করতে হয়তো পারে নাই, আগামী 2-1 দিনের মধ্যে তারাও হয়তো সেভাবে লোকগুলোকে একটা ডিউটি রোস্টার তৈরি করে সেভাবে ভাগ করে দেওয়ার একটা বিষয় রয়েছে। তো আমার মনে হয় খুব দ্রুত সেটা আমরা করতে চাচ্ছি। দ্রুত গতিতে করোনার সংক্রমণ ছড়িয়ে পড়াকে অশনির সংকেত মনে করছেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী জাহিদ মালেক। বুধবার সন্ধ্যায় বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালের মালিকদের সাথে বৈঠকে তিনি জানান, স্বাস্থ্যবিধি মানতে অবহেলা এবং পর্যটন কেন্দ্রে মানুষের অবাধ ঘোরাঘুরি কাল হয়েছে। এই অবস্থা চলতে থাকলে ঢাকার সব হাসপাতালকে করোনার হাসপাতালে রূপান্তর করলেও রোগীদের জায়গা দেওয়া সম্ভব হবে না। ঢাকা শহরের হাসপাতালে, সরকারি হাসপাতাল হোক, বেসরকারি হাসপাতাল হোক, জায়গা নাই, রোগী রাখার জায়গা নাই, আইসিইউতে জায়গা নাই। এটা একটা কঠিন পরিস্থিতি। যে হারে রোগী বাড়ছে, প্রত্যেকদিন 5-6 হাজার করে যদি রোগী লোক সংক্রামিত হয়, তার একটা অংশ যদি হাসপাতালে আসে, এভরিডে যদি 500-1000 লোক আসে হাসপাতালে, তাহলে তো আমরা এই সারা ঢাকা শহরে হাসপাতাল তৈরি করে ফেলে সারা ঢাকা শহরকে হসপিটালে কনভার্ট করলেও আমরা এই লোক জায়গা দিতে পারবো না। এই কাজেই যেখান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অবৈধ ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে বিএনপি নেতাকর্মীকে কারাগারে আটকে রাখার মাস্টার প্ল্যান নিয়ে এগিয়ে যাচ্ছে সরকার। এক বিবৃতিতে বিএনপির মহাসচিব অভিযোগ করেন, সরকারের দমন পীড়নের ধারাবাহিকতায় বিভিন্ন জেলায় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের গ্রেফতার করা হয়েছে, হামলা চালিয়ে আহত করা হয়েছে। মির্জা ফখরুল বলেন, 29 ও 30 মার্চ মহানগর ও জেলা সদরে বিএনপির কর্মসূচিতে হামলার পর এখন মিথ্যা মামলা দিয়ে নেতাকর্মীদেরকে গ্রেফতার করা হচ্ছে। বিরোধী দলকে রাজনীতির অঙ্গন থেকে সরিয়ে দিতে তাদের ওপর নির্যাতন নিপীড়ন চলছে। সরকারের সকল অপকর্ম ও অপশাসনের মূল উৎপাটনে জনগণের ক্ষোভ তীব্র থেকে তীব্রতর হচ্ছে। জনদাবি মেনে পদত্যাগ করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর না করলে বর্তমান সরকারকে জনগণের কাঠগড়ায় দাঁড়াতে হবে বলে মন্তব্য করেন বিএনপির মহাসচিব।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন ও আন্দোলনে ব্যর্থতার জন্য বিএনপি নেতাদের টপ টু বটম দল থেকে পদত্যাগ করা উচিত। নিয়মিত ব্রিফিংয়ে তিনি একথা বলেন। ওবায়দুল কাদের বলেন, সরকারের পদত্যাগে বিএনপির দাবি হাস্যকর। মেয়াদ শেষে সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। অভিযোগ করেন, বিএনপি সব সন্ত্রাসী কার্যকলাপে উস্কানি ও প্রশ্রয় দিচ্ছে। জনগণের সম্পদে আগুন ধরিয়ে দেওয়ার নির্দেশদাতা হয়ে আবার সমাবেশও করে। রাষ্ট্রের সব প্রতিষ্ঠান নিয়ে বিএনপি অপপ্রচার ও মন গড়া কথা বলে যাচ্ছে বলে মন্তব্য তার। সরকারের অন্ধ সমালোচনা না করে করোনাকালে মানুষের পাশে দাঁড়িয়ে দায়িত্বশীল ভূমিকা পালনে বিএনপির প্রতি আহ্বান জানান ওবায়দুল কাদের। গত 12 বছরে বারবার আন্দোলনের ডাক দিয়ে জনগণের সাড়া পায়নি, নির্বাচনেও তারা ব্যর্থ হয়েছে। কাজে আন্দোলন নির্বাচনে ব্যর্থতার জন্য বিএনপিরই নেতৃত্বকে টপ টু বটম পদত্যাগ করা উচিত। আওয়ামী লীগ থেকে পদত্যাগ করেছেন নোয়াখালীর বসুরহাটের আলোচিত মেয়র আব্দুল কাদের মির্জা। আগামীতে আর কোনো নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণাও দিয়েছেন তিনি জানান, সত্য কথা বলায় তার উপর হামলা মামলা হয়েছে। আমি যেহেতু দল থেকে বিদায় নিয়েছি, এতদিন আওয়ামী লীগের মির্জা ছিল, এখন বঙ্গবন্ধুর আদর্শের মির্জা। আওয়ামী লীগের মির্জা আজ থেকে আমি, এবং কোন শক্তি আমাকে আওয়ামী লীগের মির্জা বানাতে পারবে। যারা নিয়মতান্ত্রিক কমিটিতে আছেন তারা যে কর্মকাণ্ডগুলা করবে সেটাতে আমি দূর থেকে সহযোগিতা, এবং আগামী পৌরসভা, উপজেলা, ইউনিয়ন পরিষদের নির্বাচনে তারা যাদেরকে মনোনয়ন দেবে, প্রার্থী হিসেবে প্রস্তাব দেবে, এদেরকে যদি ঢাকা থেকে মনোনয়ন দেওয়া না হয়, প্রয়োজনে আমি স্বতন্ত্র নির্বাচনে কেন। লাল সবুজের প্রিয় মাতৃভূমির গৌরবময় ইতিহাস ঐতিহ্যকে ধারণ করে দেশ বিদেশের কোটি দর্শকের ভালোবাসায় 16 বছরে বাংলাভিশন। নিরপেক্ষ সংবাদ ও মানসম্মত বৈচিত্র্যময় অনুষ্ঠানের জন্য দর্শকদের কাছে বাংলাভিশন আস্থার একটি টেলিভিশন। আর এই কারণেই বাংলাভিশন তৈরি করেছে নিজস্ব দর্শক শ্রেণী। অনলাইনেও বাংলাভিশন এখন সেরাদের তালিকায়। আর দর্শকদের এই সকল চাহিদা পূরণে নিরলসভাবে কাজ করছে বাংলাভিশনের নিবেদিত প্রাণ কর্মী বাহিনী। আরও জানাচ্ছেন মিরাজ হোসেন গাজী। বিজয়ের 16তে বাংলাভিশন। লাল সবুজের রং ধারণ করে দর্শকদের আস্থা, ভালোবাসা ও বিশ্বাসের গণমাধ্যম বাংলাভিশন পার করেছে 15টি বছর। দীর্ঘ এই পথ চলায় দেশ বিদেশের কোটি দর্শকের চাহিদা পূরণে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সবার প্রিয় এই টেলিভিশন চ্যানেল। সম্ভাবনার অনন্ত পথের যাত্রায় বাংলাভিশন এখন বিশ্বমানের প্রযুক্তি নির্ভর স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল। দৃষ্টি জুড়ে দেশ, এই স্লোগানে যাত্রা শুরু করা বাংলাভিশন এখন দৃষ্টির সীমা ছাড়িয়ে ইউরোপ, আমেরিকা, আফ্রিকা, মধ্যপ্রাচ্য কিংবা এশিয়া, গোটা বিশ্বে বাঙালিদের কাছে দেশীয় গণমাধ্যম হিসেবে বাংলাভিশন সকলের প্রিয়। যুগ যুগ ধরে দেশ ও প্রবাসের কোটি দর্শকের চাহিদা পূরণে বস্তুনিষ্ঠ সংবাদ, নিখাদ ও মানসম্মত বিনোদনের নানা অনুষ্ঠান উপহারই বাংলাভিশনের বৈশিষ্ট্য। Stand by. 3, 2, 1, go. আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে। চিরসত্যের উজ্জ্বলতায় দাঁড়িয়ে বিশ্বের দিকে দিলাম দুহাত বাড়িয়ে। চিরসত্যের উজ্জ্বলতায় দাঁড়িয়ে বিশ্বের দিকে। সংবাদে বাংলাভিশনের বৈশিষ্ট্য নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠতা। বিশ্বের দিকে দিলাম দুহাত বাড়িয়ে। এক ঝাঁক নিবেদিত প্রাণ কর্মী 24 ঘন্টা ছুটে বেড়াচ্ছেন দেশ বিদেশের নানা প্রান্তে, তুলে আনছেন খবরের ভেতরের খবর।
আর এতে করে বাংলাভিশন অর্জন করেছে সবার আস্থা ও বিশ্বাস। প্রাকৃতিক, রাজনৈতিক অথবা সামাজিক নানা দুর্যোগ ও পট পরিবর্তনে সবার আগে সবশেষ খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিশীল বাংলাভিশন। বাংলাভিশনের মৌলিক অনুষ্ঠানে ভিন্ন স্বাদ খুঁজে পান দর্শকরা। তোমার সঙ্গে বাঁচতে চাই লক্ষ কোটি বছর, তবে কোথায় আমার ব্রাশটি কেন ব্রাশ করবা? নাটক, টেলিফিল্ম, লাইফস্টাইল শো এবং বিনোদনের নানা অনুষ্ঠান নির্মাণে সৃষ্টিশীল কর্মীদের ব্যস্ততা 24 ঘন্টার। চিরসত্যের উজ্জ্বলতায় দাঁড়িয়ে বিশ্বের দিকে দিলাম দুহাত বাড়িয়ে। আর উৎসব পার্বণে বাংলাভিশনের আয়োজন গর্ব করার মতোই। ইনি হইছে রাজদুলাল আর উনি জং বাহাদুর। এই সারা দিন তালা চাবি, আমরা কি রকম ফকিরি থাকো। একলা বাতাস একলা বনে, তুমি ছাড়া যাব না। ভালোবাসো মোর বাংলাভিশনের পরিচালনা পর্ষদ যেমন পেশাদার তেমনি কর্মী বান্ধব। দেশের স্বার্থ রক্ষায় আপোষহীন মনোভাব নিয়ে কাজ করছেন নিরলসভাবে। সম্প্রচারে মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে সুস্থ বিনোদন আর বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে সর্বদাই সহায়তা করছেন পরিচালনা পর্ষদের বিজ্ঞ সদস্যরা। বই জগৎ ভরিয়ে, শত হিংসার অন্ধ আধার সরিয়ে বিশ্বমানের প্রযুক্তিতে পুরোপুরি এইচডি মানে বাংলাভিশন দর্শকদের দিচ্ছে আরও মানসম্মত সম্প্রচারের নিশ্চয়তা। বাংলাভিশনের সম্প্রচার ও অভ্যন্তরীণ তথ্য প্রযুক্তির কাজে 24 ঘন্টায় সেবা দিচ্ছেন সম্প্রচার ও আইটি বিভাগের কর্মীরা। নির্বিঘ্নে সংবাদ ও অনুষ্ঠান প্রচার নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করছেন প্রতিটি সদস্য। আর সকল বিভাগের কাজের শৃঙ্খলা, সুযোগ সুবিধা নিশ্চিতে বাংলাভিশনের রয়েছে দক্ষ মানব সম্পদ ও প্রশাসন বিভাগ। আমরা দেখি সামনে চলার দিন আসে। অভিজ্ঞ কর্মী বাহিনী নিরলস চেষ্টায় সুষ্ঠু ব্যবস্থাপনায় এগিয়ে চলেছে এই প্রতিষ্ঠান। বাংলাভিশনের পরিপূর্ণ অনলাইন বিভাগ প্রতিষ্ঠানকে দিয়েছে নতুন মাত্রা। নিউজ পোর্টাল, ইউটিউব ও ফেসবুকে দর্শকদের প্রত্যাশা পূরণে কাজ করছেন উদ্যমী কর্মী বাহিনী। দেশ বিদেশের প্রতি মুহূর্তের সংবাদ এবং বিনোদনের মানসম্মত নানা কন্টেন্টে আরও দর্শকপ্রিয়তা পেয়েছে বাংলাভিশন। বাংলাদেশের হৃদয় হতে বাংলাভিশনের অর্থের যোগান আসে বিজ্ঞাপন থেকে। যাদের পরিশ্রম ও দক্ষতায় অর্থের যোগান হয় সেই বিপণন বিভাগের কর্মীরা নিবেদিত প্রতিষ্ঠানের জন্য। বিজ্ঞাপনদাতা প্রতিষ্ঠানগুলোর সাথে সম্পর্কের যে মেলবন্ধন তা সুসংহত রেখেছেন তাঁরা। প্রতিষ্ঠানের আর্থিক লেনদেন, কর্মীদের বেতন, বোনাস সহ অর্থনৈতিক সকল দায়িত্ব পালনে বিরামহীন কাজ করছেন অর্থ বিভাগের কর্মীরা। প্রতিষ্ঠার 16 বছরে এসেও বাংলাভিশন পরিবার স্মরণ করছে প্রয়াত সদস্যদের। দীর্ঘ এই পথচলায় বাংলাভিশন হারিয়েছে সাবেক ব্যবস্থাপনা পরিচালক আমিনুল হক মনি, দেশখ্যাত সঙ্গীত পরিচালক আলী আকবর রূপু সহ বেশ কয়েকজন কর্মীকে। সফলতার সিঁড়ি বেয়ে দর্শকদের আস্থা ও ভালোবাসায় সম্ভাবনার অনন্ত পথে হাঁটতে চায় বাংলাভিশন। 16তম বর্ষে বাংলাভিশন সবশেষ গেল 2 বছর আগে বাংলাভিশন কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকীতে ছিল জমকালো আয়োজন। তারপর কোভিড-19 বা করোনা ভাইরাস পরিস্থিতির কারণে এই কার্যালয়ে নেই কোনো আনুষ্ঠানিকতা, কিন্তু পর্দা পরিপূর্ণ দর্শকদের নানা রকম বিনোদন দেওয়ার জন্যে।
একই সাথে বাংলাভিশন পরিবারের পক্ষ থেকে দেশ বিদেশের কোটি দর্শক, শুভানুধ্যায়ী, বিজ্ঞাপনদাতা, কেবল অপারেটরকে প্রাণ ঢালা অভিনন্দন এবং প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা। মিরাজ হোসেন গাজী, বাংলাভিশন, ঢাকা। এদিকে দেশের জনপ্রিয় স্যাটেলাইট টিভি চ্যানেল বাংলাভিশনের 16তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দুপুরে বাংলাভিশন কার্যালয়ে অনুষ্ঠিত মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বাংলাভিশনের চেয়ারম্যান আব্দুল হক, ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ এ.কে আনোয়ারুজ্জামান, ডিরেক্টর ফিনান্স মোহাম্মদ আশরাফ উদ্দিন আহমেদ এফসিএ এবং পরিচালক আহসানুল বাশার। এছাড়াও বাংলাভিশনের বিভিন্ন বিভাগের প্রধান সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নেন। এ সময় দর্শক, শুভানুধ্যায়ী, কলাকুশলী, কেবল অপারেটর, বিজ্ঞাপনদাতা সহ সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানান ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। মিলাদে দেশ জাতির শান্তি ও সমৃদ্ধি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুল রশিদ। করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় এবারের প্রতিষ্ঠা বার্ষিকীতে বাংলাভিশনের নিজস্ব কার্যালয়ে অন্য কোনো ধরনের আনুষ্ঠানিকতা ছিল না। ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেছেন, দুর্নীতি বন্ধে দেশের সব ভূমি অফিস সিসিটিভির আওতায় নেওয়ার পাশাপাশি এ সেক্টরে দুর্নীতি বন্ধে কর্মকর্তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে। আর ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ আশা করেন, ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা পুরোপুরি কার্যকর হলে আরও সহজ হবে ভূমির মামলা নিষ্পত্তি। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ডিজিটাল ভূমি ব্যবস্থাপনায় জনসম্পৃক্ততা নিয়ে রাজধানীতে ছায়া সংসদের আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। এতে অংশ নেয় প্রতীক হিসেবে সরকারি দল ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং বিরোধী দল বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির বিতার্কিকরা। ভূমি ব্যবস্থাপনায় ডিজিটালাইজেশনের বিভিন্ন বিষয় উঠে আসে তাদের বিতর্কে। যে ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা যতটুকুই বাস্তবায়ন করেছে সরকার, ততটুকুতে মামলার পরিমাণ এত পরিমাণে হ্রাস পেয়েছে যা আসলে আমাদের সরকারকে নিয়ে গর্ব করার মতো। মাননীয় স্পিকার, একটা কথা আছে, উঠন্তিমূলক পতনেই চিনা যায়। মাননীয় স্পিকার, যেখানে তাদের প্রতিটি পদক্ষেপ এখনো 17টি ব্যবস্থাপনা তারা এখনো বাংলাদেশে শুরু করতে পারেনি, তারই পূর্বে তারা কিন্তু বলে যাচ্ছে আমরা শতভাগ সেবা দিয়েছি। বিতর্কের মডারেটর এবং ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, জমি কেনাবেচা, নামজারি কিংবা পর্চা খতিয়ান পেতে ভোগান্তি কমাতে সরকারি ডিজিটালাইজেশনের সুফল পাচ্ছে জনগণ। এই ভূমি জরিপ আমরা ডিজিটাল ব্যবস্থাপনা নিয়ে আসতে পারি, তাহলে আমাদের যে এই যে 75 থেকে 80% দেওয়ানি মামলা রয়েছে, সে মামলা একেবারেই 10 থেকে 20% চলে আসবে যদি সেগুলি আমরা এই ডিজিটাল পদ্ধতির মাধ্যমে নিষ্পত্তি করতে পারি। ছায়া সংসদের প্রধান অতিথি ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেন, ঘরে বসেই নাগরিকদের ভূমি উন্নয়ন কর দেয়া সহ জনগণকে নানা সুবিধা দিতে ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার কাজ চলমান রয়েছে। এই সিস্টেমগুলো যখন আমরা পুরোপুরি ডেভেলপ করে বলবো, দালাল মুক্ত, এবং আমরা কিন্তু আমরা মনিটর করছি, আমরা ওখানে অনেক দিব, ইনস্ট্রুমেন্ট দিব, যে কয়জন বের হচ্ছে আসছে, এগুলো কিন্তু আমরা মনিটর করবো। কারণ ওই রিডিংটা আমরা নিতে পারি, র্যান্ডম বেসিস আমরা কিন্তু ওগুলো মনিটর করছি। অটোমেটিকলি দালালরাই বেকার হয়ে যাবে, ওর কোনো কাজ খুঁজে পাবে না। ডিসেম্বরের মধ্যে বরিশাল ও পটুয়াখালীতে ডিজিটাল সার্ভের কাজ শেষ করার আশ্বাসও দেন। ছায়া সংসদ বিতর্কে বিজয়ী হয় সরকারি দল ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। সৈয়দ আব্দুল মুহিত, বাংলাভিশন, ঢাকা। আইজিপি ডক্টর বেনজির আহমেদ বলেছেন, মোদি ইস্যুতে যারা হামলা করেছে আর যারা নির্দেশ দিয়েছে তাদের সবাইকে মামলার আওতায় আনা হবে। সম্মিলিত সামরিক হাসপাতালে আহত পুলিশ সদস্যদের দেখতে গিয়ে তিনি একথা বলেন। তারা নির্দেশ দিচ্ছে, আপনারা সবই জানেন। আমি মনে করি যে এগুলো তদন্ত, আমরা কোনো কিছু কন্ট্রোভার্সিয়াল করতে চাই না, কারণ আমাদের দেশে তো একটা কাজ করলে 10 রকমের সমালোচনা শুরু হয়, তো থাকে আমাদের লোকজন স্ট্যান্ড বাই থাকে এটা করার জন্য। এনিওয়ে, আমরা যেটা মনে করি যে যারা হামলা করেছে তাদেরকে মামলা অন্তর্ভুক্ত করা হয়েছে, এবং যদি নির্দেশদাতা থাকে ডেফিনেটলি তারাও আসবে। আমরা তো নির্দেশদাতা কাউকে বাদ দিচ্ছি এবং বলছি না। এবার আরো কিছু অনুষ্ঠানের খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট দেখুন। সংস্কৃতি প্রতিমন্ত্রী এ.কে.এম. খালিদ বলেছেন, স্বাধীনতার পরাজিত শত্রুরাই ব্রাহ্মণবাড়িয়ায় ধ্বংসযজ্ঞ চালিয়েছে। ব্রাহ্মণবাড়িয়ায় ক্ষতিগ্রস্ত শিল্পকলা একাডেমি ও সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন সঙ্গীতাঙ্গন পরিদর্শন শেষে একথা বলেন তিনি। সঙ্গীতাঙ্গনের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম, শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক ওসমান গনি সজীব এই সময় উপস্থিত ছিলেন।
দেশের বর্তমান পরিস্থিতি থেকে মুক্তি পেতে সবাইকে রাজপথে নেমে প্রতিবাদ করতে হবে বলে মনে করেন গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। শ্রমিক নেতা কমরেড আলাউদ্দিন আহমেদ স্মরণে গণস্বাস্থ্য নগর হাসপাতালে এক আলোচনা সভায় ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী এসব কথা বলেন। দেশের প্রায় প্রতিটি জায়গায় চলা অন্যায় অবিচার থেকে পরিত্রাণ পেতে সাহস নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। মোদি বিরোধী বিক্ষোভে ছাত্রলীগ যুবলীগের হামলা ও পুলিশের নির্বিচার গুলি চালিয়ে হত্যার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাম ছাত্র সংগঠনের নেতারা। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এক বিক্ষোভ সমাবেশে তারা এই নিন্দা জানান। পরে একটি বিক্ষোভ মিছিল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি ISU ভবনে এক আলোচনা সভা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ISU বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার AKM মোশাররফ হোসেন। ISUর উপাচার্য প্রফেসর ডক্টর আব্দুল আওয়াল খানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ আতিকুর রহমান। বিশেষ আলোচক ছিলেন ভারপ্রাপ্ত ট্রেজারার HTM কাদের নেওয়াজ ও মানবিক ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন K আহমেদ আলম। ঢাকা সেনানিবাসের ফ্যালকন হলে অনুষ্ঠিত হলো বাংলাদেশ বিমান বাহিনীর 44তম বার্ষিক কমান্ড সেফটি সেমিনার। প্রধান অতিথি হিসেবে এতে ভার্চুয়ালি যোগ দেন বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেনিয়াবাদ। 2020 সালে সবচেয়ে বেশি নিরাপদ উড্ডয়ন ঘণ্টা অর্জনের জন্য বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বিশেষ মতিউর রহমান আন্তঃঘাঁটি ফ্লাইট সেফটি ট্রফি এবং 11 নম্বর বহর আন্তঃ স্কোয়াড্রন খাদেমুল বাশার ফ্লাইট সেফটি ট্রফি লাভ করেন। অনুষ্ঠানে বিমান সদর ও বিমান বাহিনীর ঘাঁটি বাসার এবং ঘাঁটি বঙ্গবন্ধুর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিমান সেনারা উপস্থিত ছিলেন। অনলাইন মার্কেটপ্লেস দারাজ পঞ্চমবারের মতো আয়োজন করেছে বছরের অন্যতম বৃহত্তম ক্যাম্পেইন বৈশাখী মেলা। জাগো বাঙালি বর্ষবরণের আনন্দে এই স্লোগানে আয়োজিত ক্যাম্পেইনটি চলবে 4 এপ্রিল থেকে 14 এপ্রিল পর্যন্ত। এ উপলক্ষে এক সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দারাজ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোস্তাহিদুল হক, প্রতিষ্ঠানটির চিফ অপারেটিং অফিসার খন্দকার তাসফিন আলম, চিফ কমার্শিয়াল অফিসার ফুয়াদ আরেফিন, জনপ্রিয় মডেল তাসনিয়া ফারিন সহ দারাজের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ফ্যাশন ও বিউটি এবং স্বাস্থ্য থেকে শুরু করে গ্রোসারি, টেলিভিশন এবং স্মার্টফোন পর্যন্ত একাধিক ক্যাটাগরিতে বিভিন্ন অসাধারণ ডিল দিয়ে সাজানো হয়েছে ক্যাম্পেইনটি। ক্যাম্পেইনে শাড়ি, পাঞ্জাবি সহ বৈশাখী কালেকশনে থাকছে বিশেষ ছাড়। বাংলা ভিশন নিউজ ডেস্ক। করোনা মহামারীর সংক্রমণ বেড়ে যাওয়ায় কমানো হয়েছে 21শে বইমেলার সময়। বাংলা একাডেমি জানিয়েছে, নতুন সময় অনুযায়ী প্রতিদিন বিকেল 3টায় শুরু হয়ে সন্ধ্যা 6:30 পর্যন্ত মেলার দুয়ার খোলা থাকবে। ফেব্রুয়ারি বইমেলা শেষাবধি শুরু হয় মার্চে, চলবে মধ্য এপ্রিল পর্যন্ত। কিন্তু মেলা জমছে না খুব একটা। এরই মধ্যে আবারও দেশে ভয়াবহ আকার নিয়েছে করোনা পরিস্থিতি, আর তাই এবার কমানো হলো মেলার সময়। বিকেল 3টা থেকে রাত 8টার বদলে মেলা চলবে সন্ধ্যা 6:30 পর্যন্ত। মেলার সময় কমিয়ে আনাকে মেনে নিলেও এবার খরচ উঠবে কিনা তা নিয়ে সন্ধিহান সংশ্লিষ্টরা। প্যাভিলিয়নের খরচটা উঠানো নিয়ে আমরা শঙ্কিত, লাভেরটা তো আমরা এখন চিন্তাই করতে পারি না। ব্যবসায়িক ক্ষতি তো একটু হবেই অবশ্যই, কারণ মেলার সময় 2.5 ঘন্টা কমিয়ে দিয়েছে। একজন মানুষ যদি 5টার পরে মেলায় আসেন, 6টায় আসেন, তিনি আসলে কি ঘুরবেন, কি দেখবেন, কি কিনবেন? মেলায় আসা ক্রেতা ও দর্শনার্থীরা মেলা কর্তৃপক্ষের সিদ্ধান্তকে ইতিবাচক মনে করছেন। সময়ের সংক্ষেপকরণ যে বিষয়টা, সেটাকে আমি পজিটিভলি নিচ্ছি এবং আশা রাখছি যে যারা আসছে নতুন পাঠক ক্রেতা সবাই মানে স্বাস্থ্যবিধি মেনে বইমেলাটাকে উপভোগ করবে। টাইমটা কমাতে ভালো হয়েছে, তাহলে ভিড়টা কম হয়। করোনাকালীন এই বইমেলাতে আমাদেরকে এই নীতিটা, এই সরকারের এই নিয়মটা, আইনটা অবশ্যই মানতে হবে। শুক্র ও শনিবার মেলা শুরু হবে যথারীতি বেলা 11টায় আর শেষ হবে সন্ধ্যা 6:30টায়। গেলমান শফি, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। করোনা শনাক্তের নতুন রেকর্ড, 7 মাসের সর্বোচ্চ মৃত্যু। পরিস্থিতি উদ্বেগজনক, কঠোরভাবে কোয়ারেন্টিন নিশ্চিতের পরামর্শ বিশেষজ্ঞদের। গণপরিবহনের স্বাস্থ্যবিধি মানাতে রাজধানীতে যাত্রীদের চরম ভোগান্তি। নৌযানে ভাড়া বাড়ছে কাল, অর্ধেক জনবল দিয়ে অফিস পরিচালনা শুরু। জনদাবি মেনে সরকারকে পদত্যাগের আহ্বান মির্জা ফখরুলের। ব্যর্থতার জন্য বিএনপি নেতাদের টপ টু বটম পদত্যাগ করা উচিত, ওবায়দুল কাদেরের মন্তব্য।
কোটি দর্শকের ভালোবাসায় 16 বছরে পদার্পণ করলো বাংলাভিশন। মুক্তিযুদ্ধের চেতনায় নিরপেক্ষ সংবাদ ও মানসম্মত অনুষ্ঠানের ধারা ধরে রাখার প্রত্যয়। দর্শকের ছিল এখনকার মতো, পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.banglavision.tv ও facebook.com/banglavision এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavision নিউজে। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।